বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা সিপিসি অর্থাৎ দেওয়ানি নিয়ে আলোচনা করব। সিপিসিতে ১৫৮টি ধারা রয়েছে এবং ৫১টি আদেশ রয়েছে। এখন আমরা এই ১৫৮টি ধারা এবং ৫১টি যে আদেশ রয়েছে এটাকে সহজ করে পড়ার জন্য বা মনে রাখার জন্য আমরা এটাকে ৩টি অংশে বিভক্ত করে নেব বা ৩টি খণ্ডে ভাগ করে নেব। তাহলে ফার্স্ট বা প্রথম খণ্ড কি সে সম্পর্কে আমরা জানব। প্রথম খণ্ড হচ্ছে মূল মামলা যা বিচার্য বিষয় সেই সম্পর্কে বলেছে ধারা ১ থেকে ৩৫-এর খ এবং আদেশ হচ্ছে ১ থেকে ২০। দ্বিতীয় অংশ হচ্ছে ডিক্রি জারি, অর্থাৎ ডিক্রিটা যে প্রদান করে সেটা আবার জারি করতে হবে। সে বিষয় বলেছে ৩৪ থেকে ৭৬ ধারা, আদেশ হচ্ছে ২১ আর বিধি হচ্ছে ১০৩। এবং সর্বশেষ যেটা রয়েছে তৃতীয় অংশ বা তৃতীয় খণ্ডে সেটা হচ্ছে আপিল রিভিউ রিভিশন যে বিষয়, এটা হচ্ছে ৯৬ থেকে ১১৫ ধারা এবং আদেশ হচ্ছে ৪১ থেকে ৪৫ পর্যন্ত। এ হচ্ছে সিপিসি অর্থাৎ দেওয়ানির ১৫৮ থেকে ১ থেকে ১৫৮ ধারা এবং ৫১টি আদেশের সারসংক্ষেপ। এখন আমরা প্রথম যে অংশটা রয়েছে অর্থাৎ ১ থেকে ৩৫-এর খ মূল মামলা বিচার্য বিষয় যে রয়েছে সেখানে যে ১ থেকে ২০ আদেশ রয়েছে সেই সম্পর্কে আমরা জানবো, অর্থাৎ ১ থেকে ২০ আদেশের মধ্যে কীভাবে মূল মামলা বিচার্য বিষয় আদালতে উপস্থাপন করতে হয় সেই সম্পর্কে। তাহলে আমরা শুরুতে চলে যাই। আদেশ ১-এ কী বলেছে? আদেশ ১-এ বলেছে মোকদ্দমা পক্ষগণ, অর্থাৎ মোকদ্দমা পক্ষগণ বলতে আমরা দুই পক্ষকে বোঝাই, অর্থাৎ বাদী এবং বিবাদী। অর্থাৎ এক পক্ষ মামলা দায়ের করবে অপর পক্ষের বিরুদ্ধে। এরপর আমরা এছাড়াও বাদী বিবাদী ছাড়াও আমরা জানি যে আইনগত যে প্রতিনিধি রয়েছে তিনিও মোকদ্দমা দায়ের করতে পারেন। এরপর চলে যাব মোকদ্দমা গঠন, অর্থাৎ মোকদ্দমা যে দায়ের করবে কোন প্রেক্ষিতে বা কোন বিষয়গুলো রয়েছে, কোন ঘটনা রয়েছে এবং মোকদ্দমাটা কীভাবে গঠন করবে সে বিষয়ে আলোচনা করেছে আদেশ ২-এ। মোকদ্দমা গঠনের পর আমরা চলে যাব স্বীকৃত প্রতিনিধি বা কৌশলী, যেটা আদেশ ৩-এ বলা রয়েছে। এখন এই যে স্বীকৃত প্রতিনিধি বা কৌশলী অর্থাৎ আইনজীবী বা অ্যাডভোকেট আমরা যাই বলি না কেন, এ বিষয়ে আলোচনা করেছে বিধি ৪, আদেশ হচ্ছে ৩, বিধি হচ্ছে ৪। তাহলে আমরা এই আইনজীবী বা মোকদ্দমা স্বীকৃত প্রতিনিধি, যেটা স্বীকৃত প্রতিনিধিতে আমরা দেখতে পাই আইনজীবী বলা আছে, অ্যাটর্নি জেনারেল রয়েছে, অবশ্যই সেটা লিখিত এবং স্বাক্ষরিত থাকতে হবে। এবার পরবর্তীতে আমরা চলে যাব আদেশ ৪-কে বলেছে রুজুকরণ, অর্থাৎ একটা মোকদ্দমা রুজু করতে হয়, রুজু করবে সেটা কিভাবে রুজু করবে সেটা বলা রয়েছে আদেশ ৪ এবং অবশ্যই ৭ আদেশে হচ্ছে আর্জির মাধ্যমে মোকদ্দমা রুজু করতে হবে এবং সর্বশেষ হচ্ছে ২৬ ধারায় বলা রয়েছে যে শেষদারদের মাধ্যমে আদালতে মোকদ্দমা রুজু করতে হবে। তাহলে আমরা এই যে ১ থেকে ৭-এ পেলাম, সেখানে হচ্ছে শুরুতে পেলাম যে অংশটা ১ মোকদ্দমা পক্ষগণ, ২ পেয়েছে মোকদ্দমা গঠন এবং ৩ নম্বর পেয়েছি হচ্ছে আইনানুগ প্রতিনিধি বা কৌশলী বা অ্যাডভোকেট। তাহলে হচ্ছে এই যে বাদী রয়েছে, বাদী থেকে অ্যাডভোকেট, বাদী যিনি মামলা করবেন সেটা হচ্ছে ১, ২, উনি কার কাছে যাবেন? একজন অ্যাডভোকেটের কাছে গিয়ে মামলাটা দায়ের করতে পারবেন, যে সে কথা বলা রয়েছে ৩-এ, অর্থাৎ ৩ আদেশে হচ্ছে অ্যাডভোকেট। এখন এই অ্যাডভোকেট তিনি যে বাদী থেকে মামলাটা গ্রহণ করলেন বা নিজে লিপিবদ্ধ করবেন, আদালতে প্রেরণ করবেন, সে বিষয়ে আমরা এখন থেকে জানবো। সেটা হচ্ছে একজন অ্যাডভোকেট যে মামলা দায়ের করবেন, অর্থাৎ যে আর্জির মাধ্যমে যে করবে, বাদী অ্যাডভোকেটকে বলবে, তখন উনি আর্জির মাধ্যমে রুজু করবেন এবং শেষদারের মাধ্যমে, অর্থাৎ আদালত বন্ধ থাকলেও শেষদার কখনো বন্ধ থাকে না এবং মোকদ্দমাটা অবশ্যই শেষদারের মাধ্যমে করতে হয় দেওয়ানিতে। এ হচ্ছে ধারা ৭ আদেশ। এরপর পরবর্তী হচ্ছে যে একজন বাদীর কাজ গেল, একজন আইনজীবীর কাজ গেল। এখন আমরা জানবো আদালত কী করবে? তখন অবশ্যই বিবাদীকে সমন প্রেরণ করবে। তাহলে সমনের কথা বলা রয়েছে ৫ আদেশে বলা, ৫ আদেশের ২৭ ধারা হচ্ছে সমন। এরপর হচ্ছে ৮, অর্থাৎ বাদীর পক্ষে আনিত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগে আর্জিতে যে উল্লেখ রয়েছে সে অনুযায়ী কী করবে? বিবাদী অবশ্যই লিখিত জবাব দাখিল করবে। তো লিখিত জবাব দাখিল করবে সেই প্রসঙ্গে বলা হয়েছে আদেশ ৮-এ এবং ৬ বলা হচ্ছে প্লিডিংস, অর্থাৎ ৭ এবং ৮-এর সমন্বয় হচ্ছে প্লিডিংস, আদেশ হচ্ছে ৬।
অর্থাৎ 7 বলেছিল আরজি, আর 8 হচ্ছে লিখিত জবাব। এই দুইয়ের সমন্বয় হচ্ছে প্লিডিংস, যেটা নাকি আদেশ 6তে রয়েছে। এরপর পরবর্তীতে আমরা চলে যাব যে 9 কি রয়েছে। 9 হচ্ছে পক্ষগণের হাজিরা এবং গড় হাজিরা। পক্ষগণের হাজিরা বলতে আমরা কি বুঝি? পক্ষগণের হাজিরা হচ্ছে উভয় পক্ষ যে রয়েছে, অর্থাৎ বাদীও থাকবে বিবাদীও থাকবে। এবং গড় হাজিরা বলতে বোঝায় যে কতজন অনুপস্থিত, অর্থাৎ সেখানে 10 জন বা 3 জন বা 5 জন আসার কথা ছিল, সেখানে আসেনি, হ্যাঁ, অনুপস্থিত ছিল, সেটাকেই গড় হাজিরা বলা হয়। এ হচ্ছে 9। 10 হচ্ছে উভয় পক্ষের জবানবন্দি, অর্থাৎ বাদী হোক বিবাদী হোক উভয় পক্ষের জবানবন্দি গ্রহণ করবে, এটা হচ্ছে 10। 11তে বলা হচ্ছে আদেশ 11তে হচ্ছে আবিষ্কার ও পরিদর্শন। আবিষ্কার পরিদর্শনটা কি সে সম্পর্কে এখন আমরা জানব। আবিষ্কার বলেছে যে এক বাদী যিনি মোকদ্দমা দায়ের করবে, তখন তিনি এক পাতার মধ্যে বা এক পাতা ফর্দের মধ্যে দায়ের করবে, এবং তিনি যে উল্লেখ করেছে বিবাদীকে আদালত সেটা কি করবে, প্রেরণ করবে, যেটা সে ফর্দটা সেখানে যা উল্লেখ করেছে সেটা দেখে কি অপরপক্ষ কি 10 দিনের সময় পাবে, এবং সেটা আদালতে তাকে পাঠাবে কি 14 দিনের মধ্যে। এবং উভয় পক্ষ যখন ফর্দটা দিবে, তিনি যে হয়তো 20টার কথা উল্লেখ করেছেন, সে প্রেক্ষিতে সে জবাব দিয়েছেন, তখন যে বিষয়গুলো সে অস্পষ্ট বা বোঝেনি, তখন আদালত অপরপক্ষকে বা বিবাদীকে প্রেরণ করবে যে আপনি যে যা বলেছেন বা যা বোঝাতে চেয়েছেন অপরপক্ষ সেটা বোঝেনি, তবে আপনি এটাকে স্পষ্ট করে ব্যাখ্যা করুন বা ওনার জন্য বোধগম্য হয়। সেজন্য পরবর্তীতে বাদীকে আবার 10 দিন দেওয়া হবে। তাহলে হচ্ছে এই যে বাদীকে 10 দিন, বিবাদীকে 10 দিন এবং আদালত 14 দিন দিল সময়, এবং 14 দিন দেওয়ার পরবর্তীতে যখন উভয় পক্ষের লিখিত বিষয়গুলো বিশ্লেষণ করবে বা দেখবে, যাচাই বাছাই করে দেখবে, সেক্ষেত্রে যদি দেখা যাচ্ছে এর 5টি মিলবে, এর 10টি দিয়েছে, 5টি মিলেছে আর 5টি মিলেনি, বা 7টি মিলেছে 3টি মিলেনি, হ্যাঁ, সেক্ষেত্রে ওই 3টি সে কী করবে, তাদেরকে আবার 7 দিনের সময় দিবে যে 7 দিনের মধ্যে এটা সংস্কার করার জন্য, ঠিক আছে। তো এইটা বিষয় হচ্ছে আবিষ্কার। আর পরিদর্শনটা কি? পরিদর্শন হচ্ছে দলিল দাখিল, অর্থাৎ আদালত কোনো পক্ষকে যখন বিচার কার্য পরিচালনার জন্য কোনো কিছু দাখিল করতে বলবে, সেটা দলিল হতে পারে, প্রমাণের জন্য যে কোনো বিষয় হতে পারে, যেটা আদালতে উপস্থাপন করবে সেটা হচ্ছে দাখিল। এই দাখিল সম্পর্কে বলা রয়েছে 7 আদেশে পুনর্বিধিতে। এখন তাহলে আমরা কি পেলাম? আদেশ 11 পর্যন্ত পেলাম। এরপর বলেছে আদেশ 12তে কী বলেছে আমরা এখন জানব। 12তে বলেছে স্বীকারোক্তি, অর্থাৎ স্বীকারোক্তি বলতে যে স্বাক্ষরে যে স্বীকারোক্তি হচ্ছে এটা সেটা না, এটা দেওয়ানিতে স্বীকারোক্তি হচ্ছে। স্বীকারোক্তিটা হচ্ছে 7 আদেশের মধ্যে দেওয়া যায়, 28 আদেশের মাধ্যমেও দেওয়া যায় এবং 10 আদেশের মাধ্যমেও দেওয়া যায়, অর্থাৎ আর্জির মাধ্যমেও স্বীকারোক্তি দেওয়া যায়, 8 আদেশ হচ্ছে লিখিত জবাবের মাধ্যমে স্বীকারোক্তি দেওয়া যায়, এবং উভয় পক্ষে জবানবন্দির মাধ্যমেও স্বীকারোক্তি দিতে পারে। এ হচ্ছে আদেশ 12। তাহলে আমরা 13তে চলে যাব। 13তে কী বলেছে? 13তে বলেছে দলিল আটক বা দলিল গ্রহণ, আটক এবং ফেরত। দলিল গ্রহণটা কি? অর্থাৎ আদালত তার বিচার কার্য পরিচালনার জন্য বাদী বিবাদী যেই হোক না কেন আদালতে দলিল দাখিল করতে বলবে, সেটা হচ্ছে দলিল দাখিল। এবং উভয় পক্ষ থেকে যখন দলিল গ্রহণ করবে, তখন আদালত হয়তো দেখা যাচ্ছে বিবাদী থেকে 5টি, বাদী থেকে 10টি, বা বাদী থেকে 10টি, বিবাদী থেকে 5টি দলিল নিল, কিংবা উভয় পক্ষ থেকে 10টি 10টি করে দলিল নিল। সেখানে যে হয়তো বাদী থেকে 5টি প্রয়োজন হচ্ছে, বিবাদী থেকে 4টি, বা বিবাদী থেকে 5টি প্রয়োজন হচ্ছে, বাদী থেকে 4টি, হ্যাঁ। তো ওই দলিল যেগুলো প্রয়োজন আদালতে, সেগুলো সে আদালত রাখবে। এই যে আদালত দলিল রাখলো তার বিচার কার্য পরিচালনার জন্য, সেটাকে বলা হয় হচ্ছে আটক। আর যেই অবশিষ্ট দলিলগুলো রয়েছে যেগুলো আদালতের আর প্রয়োজন নেই, সেটা হচ্ছে উভয় পক্ষকে ফেরত দিয়ে দিবে, এটা হচ্ছে ফেরত। তাহলে আমরা 13তে জানলাম দলিল গ্রহণ বা দলিল দাখিল, দলিল আটক এবং দলিল ফেরতের বিষয়। এখন আমরা চলে যাব আদেশ 14তে কী বলেছে। আদেশ 14তে বলেছে যে বিচার্য বিষয় নির্ধারণ, উভয় পক্ষের বিচার্য বিষয় নির্ধারণ করবে, অর্থাৎ বাদী বা বিবাদী যেই হোক না কেন তাদের বিচার্য বিষয় নির্ধারণ করবে 15 দিনের মধ্যে নির্ধারণ করতে হবে, এবং সেখানে 2টি বিষয় উল্লেখ থাকবে, একটা হচ্ছে ঘটনাগত এবং আইনগত বিষয় উল্লেখ থাকতে হবে। এরপর আমরা চলে যাই আদেশ 15। আদেশ 15 হচ্ছে প্রথম শুনানির মোকদ্দমা নিষ্পত্তি করতে পারে, অর্থাৎ উভয় পক্ষের
কোথাও কারোর মধ্যে যদি কোনো বিচার্য বিষয় না পাওয়া যায় তাহলে কি করতে পারে, 15 আদেশ অনুযায়ী প্রথম শুনানি মোকদ্দমাটা নিষ্পত্তি করতে পারে। এটা বলা রয়েছে বিধি 1-এ। এবং বিধি 2-এ বলা রয়েছে যে একাধিক বিবাদী যদি হয়, সে একাধিকের মধ্যে একজনের বিরুদ্ধে যদি কোনো বিচার্য বিষয় কোনো না পাওয়া যায় তাহলে সেক্ষেত্রেও আদালত প্রথম শুনানি দিন কী করতে পারবে, মোকদ্দমা নিষ্পত্তি করতে পারবে। এটা হচ্ছে বিধি 2। এখন এও তো হলো একজন বাদী মোকদ্দমা দায়ের জন্য প্রাথমিক স্তর হচ্ছে সে আইনজীবীর কাছে গেল, আইনজীবী সেটা আদালতে প্রেরণ করলো এবং আদালত বিবাদী পর্যন্ত এই 15 পর্যন্ত নিয়ে আসলো। এখন মামলা পরিচালনার জন্য বা নিষ্পত্তির জন্য যে পদক্ষেপগুলো নিল এবং আদালতে বিবাদীকে যে আদালতে উপস্থিত হতে বললো, তখন তো বিবাদী আসবে না বা আসছে না, তখন সেক্ষেত্রে মামলা পরিচালনার জন্য সাক্ষীর প্রয়োজন হবে, বিচার কার্যক্রম পরিচালনার জন্য সাক্ষী। এখন এই সাক্ষীকে আদালতে হাজির করার জন্য, মুখে বললে তো আর আদালতে সাক্ষী চলে আসবে না, তিনি যেন আদালতে আসে সেজন্য আদালত কী করবে, সাক্ষীকে আবার সমন প্রেরণ করবে। সাক্ষীকে যে সমন প্রেরণ করবে এটা বলা রয়েছে আদেশ 16-তে। হ্যাঁ, তাহলে আমরা পেয়েছি যে বিবাদীর প্রতি সমন হচ্ছে 5 আদেশের 27 ধারা, আর সাক্ষীর প্রতি সমন হচ্ছে 16 আদেশে। এখন একজন সেটা বাদী সাক্ষী হতে পারে, বিবাদী সাক্ষী হতে পারে। যখন সাক্ষী আদালতে আসবে, যে পক্ষ সাক্ষী হোক, এখন ওই পক্ষ আসবে কিন্তু সাক্ষী যদি না আসে তাহলে সেক্ষেত্রে কী হবে, তাকে 500 টাকা দিতে হবে। এটা আদালত বলে দিবে এবং আদালতে থাকবে, আদালতের মাধ্যমে সাক্ষী তিনি এই টাকাটা পাবেন। এর রয়েছে 16। এখন আমরা চলে যাই যে 17-তে কী বলেছে। আদেশ 17-তে হচ্ছে মুলতবি। মুলতবি বিষয়টা কি? মুলতবি হচ্ছে যে সাক্ষী যে আসার কথা ছিল সে আসেনি, তাহলে কি করবে, আদালত থেকে তার আইনজীবী যিনি রয়েছে তিনি মুলতবি চাইবে বা টাইম পিটিশন করবে। ঠিক আছে, এখন এই যে মুলতবিটা রয়েছে, মুলতবির প্রজা রয়েছে, একটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে দোতরফা শুনানির পূর্বে, দ্বিতীয় অংশ রয়েছে দুতরফা শুনানির প্রজা এবং সর্বশেষ হচ্ছে আপিল প্রজা যেটা হয়। তাহলে আমরা জানবো যে প্রথম দোতরফা শুনানির পূর্বে ক্ষেত্রে একজন বাদী কতবার পেতে পারে, অর্থাৎ খরচ ছাড়া হচ্ছে 3 বার, খরচ দিয়ে হচ্ছে 3 বার, তাহলে হচ্ছে 6 বার। আর দোতরফা শুনানির প্রজার ক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে খরচ ছাড়া 1 বারও না এবং খরচ দিয়ে হচ্ছে 3 বার পারবে বাদী এবং বিবাদী। তাহলে টোটাল হচ্ছে কতবার, 18 বার। এখন এখানে যদি এমসিকিউ হয় যে খরচ একজন বিবাদী সর্বোচ্চ কতবার মুলতবি পাবে, সেক্ষেত্রে হচ্ছে বাদী হচ্ছে 9 বার এবং বিবাদী হচ্ছে 9 বার হবে। এবং যদি প্রজা বলা হয় সেক্ষেত্রে হবে 3 বার আর খরচ ছাড়া 1 বারও না। আর যদি বলা হয় যে পূর্বে সেক্ষেত্রে হবে 6 বার। ঠিক আছে, বাদীও 6 বার পাবে, বিবাদীও 6 বার পাবে। এ হচ্ছে মুলতবি বিষয়। এরপর পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে 19 আদেশে কী বলেছে। 19 আদেশে বলেছে হচ্ছে শপথ বা হলফনামা বা সত্যপাঠ। ঠিক আছে, এখন এই 19 আদেশে শপথনামা বা হলফনামা বা সত্যপাঠ আমরা যেটা বলি না কেন, এখানে এই সত্যপাঠ করার সময় কোনো ব্যক্তি যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করে বা মিথ্যা সাক্ষ্য দেয়, সেক্ষেত্রে পিসি অনুযায়ী বা প্যানেল কোডের 193 ধারা অনুযায়ী যদি সেটা আদালতের বিষয় হয় সেক্ষেত্রে তিনি শাস্তি পাবে 7 বছর। এবং বিষয়টা যদি আদালতের বহির্ভূত হয়, অর্থাৎ আদালতের বাইরে কোনো বিষয় হয়, সেক্ষেত্রে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য তার শাস্তি হবে 3 বছর। এরপর হচ্ছে যে 194-তে বলা রয়েছে যদি কোনো ব্যক্তি মিথ্যা সাক্ষ্য প্রদান করে পিসিতে অর্থাৎ প্যানেল কোর্টে, তাহলে তিনি যে মিথ্যা সাক্ষ্য প্রদান করলেন তার মিথ্যা সাক্ষ্য দেওয়ার ফলে কোনো ব্যক্তি যদি মৃত্যুদণ্ড কার্যকর হয়, অর্থাৎ মৃত্যু হয়ে যায় আদেশের মাধ্যমে, এখন পরবর্তীতে যদি জানা যায় যে ওই ব্যক্তি যিনি সাক্ষ্য দিয়েছেন তিনি মিথ্যা সাক্ষ্য দিয়েছেন, তার মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে অপরপক্ষ কী হয়েছে, ফাঁসি কার্যকর হয়েছে, তাহলে সেম যিনি সাক্ষ্য দিয়েছেন মিথ্যা সাক্ষ্য তাকেও সেম ফাঁসি দেওয়া হবে। অর্থাৎ মিথ্যা সাক্ষ্যের বদলে যে শাস্তিটা হলো যে ব্যক্তি অপর ব্যক্তিকে সেম একই রকম শাস্তি প্রদান করা হবে। এটা বলা রয়েছে পিসি বা প্যানেল কোডে 194-তে। এরপর পরবর্তীতে রয়েছে যে বরি সাক্ষী, যেটা বলা রয়েছে সাক্ষ্য আইনে 154-তে। এখন বরি সাক্ষীটা কি, একজন বাদী হোক বিবাদী হোক
তার মামলা পরিচালনার জন্য বা তার পক্ষে রায়ের জন্য যিনি সাক্ষী নিয়ে আসে আদালতে, সেই সাক্ষীকে আনার পর আদালতে যখন ওই সাক্ষী তার বিপক্ষে সাক্ষ্য দেয়, অর্থাৎ তার পক্ষে না, তখন যিনি পক্ষ অর্থাৎ বাদী বিবাদী তিনি তাকে বহিঃসাক্ষী হিসেবে ঘোষণা করবে, অর্থাৎ তিনি যার জন্য নিয়ে আসছেন তার পক্ষে বা সেই প্রসঙ্গে সে কথা বলছে না বা বক্তব্য দিচ্ছে না, তিনি বহিঃসাক্ষী হিসেবে পরিচিতি, অর্থাৎ তাকে আদালতে বহিঃসাক্ষী হিসেবে ঘোষণা করতে পারে। আর 188 হচ্ছে প্রত্যয়ন, অর্থাৎ পুনরায় ফিরে আসা। এই হচ্ছে 19 আদেশ। আর 18তে হচ্ছে উভয় পক্ষের বা পক্ষগণের জবানবন্দি গ্রহণ, এবং 20 হচ্ছে রায় বা ডিগ্রি, যেটা হচ্ছে বলা হচ্ছে 33 ধারা, আদেশ 20, ধারা হচ্ছে 33, রায় ডিগ্রি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।